নমস্কার, আপনারা শুনছেন গল্পের সেরা সময় গল্প। সেরা সময় সকল শ্রোতাদের জানাই স্বাগত। আজকের নিবেদন সূর্যকা বিকাশ থেকে প্রকাশিত আজও যা রহস্য বইটি থেকে নেওয়া ড্যানিয়েল হোমের আশ্চর্য পৃথিবী। শুরু হচ্ছে আজকের নিবেদন ড্যানিয়েল হোমের আশ্চর্য পৃথিবী। যুগত সাত্রে তিনি হয়ে উঠেছিলেন জীবন্ত কিংবদন্তি। তিনি অত্যন্ত সাধারণ মানুষ হওয়া সত্ত্বেও তার সমস্ত জীবন ধরে এমন কিছু কাজকর্ম করে গেছেন যা পৃথিবীকে একেবারে স্তম্ভিত করে দিয়েছে। এসো তাহলে ড্যানিয়েল হোমের সেই আশ্চর্য ক্ষমতার সাথে পরিচিত হওয়া যাক। ড্যানিয়েল হোমকে এখনো পর্যন্ত একটি অমীমাংসা অমীমাংসিত রহস্য হিসেবে উল্লেখ করা হয়। দীর্ঘকায় শীর্ণ দেহ, খুব বেশি শারীরিক ক্ষমতার অধিকারী ছিলেন না, কিন্তু মানসিক ক্ষমতার দিক থেকে তার অবস্থান ছিল উচ্চ শ্রেণীতে। তিনি যে কোনো রকম আত্মাকে অতি সহজে বিমোহিত বা বশীভূত করতে পারতেন। ছোটবেলা থেকেই এই আশ্চর্য বিদ্যাটিকে করায়ত্ত করেছিলেন। তারপর সেই বিদ্রোহী আত্মা তার ইচ্ছা মতো কাজ করত। পিতা স্টেভের চোখে তিনি ছিলেন অশুভ শক্তির প্রতীক। ছোটবেলাতে তাকে যথেষ্ট দুঃখ কষ্টের সাথে লড়াই করে বড় হতে হয়েছিল। এই একাকিত্বের দিনগুলিতে পিয়ানো হয়ে ওঠে তার সর্বক্ষণের সঙ্গী। নানা বিষয়ে অনর্গল বক্তৃতা দিতে ভালোবাসতেন তিনি। পড়াশোনাতে ছিলেন তুখোড়। পৃথিবীতে এমন কোনো বিষয় ছিল না যার প্রতি ড্যানিয়েল হোমের অনুসন্ধিৎসা ছিল বা জাগেনি। কণ্ঠস্বরে জড়ানো ছিল অদ্ভুত মাদকতা। 13 বছর বয়সে ড্যানিয়েল হোমের ভাষণ শুনে অনেক তুখোড় ব্যক্তির হৃদয় কোনো কালের জন্য স্তব্ধ হয়ে যেত। ছোটবেলা থেকেই তিনি নানা ধরনের অলৌকিক কাজকর্ম দেখাতে শুরু করেন। 1846 সাল, তখন কাকিমার সাথে বাস করছেন। এক রাতে কাকিমাকে ঘুম থেকে টেনে তুললেন আর বললেন যে এডুইনের আত্মা এসেছে। কাকিমা অবাক হয়ে গেলেন। তিনি এসব কথা বিশ্বাস করলেন না, কিন্তু ড্যানিয়েল হোমের মুখে কি একটা শব্দ করলেন আর বললেন যে অদূরে এডুইনের আত্মা দাঁড়িয়ে আছে। তখনও পর্যন্ত বেচারি কাকিমা জানতেন না যে 3 দিন আগে এডুইনের মৃত্যু হয়েছে। এই ঘটনাটা ড্যানিয়েল হোমের পক্ষেও জানা সম্ভব ছিল না। পরে অনুসন্ধান করে দেখা গেল যে সত্যি 3 দিন আগে পৃথিবীর মায়া কাটিয়ে এডুইন পরপারে চলে গেছেন। 4 দিন বাদে ড্যানিয়েল হোম তার আশ্চর্য ক্ষমতা দেখালেন।
তিনি বললেন যে 42 বছর বয়সে তার মায়ের মৃত্যু হবে। সত্যি সত্যি তাই ঘটল। মায়ের মৃত্যুর পর হোম একা হয়ে গেলেন। ভালো কথক হিসাবে ইতিমধ্যেই তার জনপ্রিয়তা আকাশচুম্বী হয়ে গেছে, কিন্তু নিজের মনের কথা বলার মতো লোক পাচ্ছেন না। সকলেই তার দিকে তাকায় অবিশ্বাসের চোখে। অনেকে ভাবে তিনি সত্যি সত্যি প্রেতাত্মা নিয়ে চর্চা করতে করতে নিজেই প্রেতাত্মা হয়ে গেছেন। সত্যি বলতে কি, আত্মাদের সাথে বন্ধুত্ব বা জীবনের সাথে হোম হয়ে উঠলেন ভয় আর আতঙ্কের একটি সার্থক প্রতিবিম্ব। শত সহস্র দর্শকের সামনে নিজেকে অদৃশ্য করে দেওয়ার ক্ষমতা করায়ত্ত করেছিলেন তিনি। বাতাসের মধ্যে ভর দিয়ে অনেক দূর পর্যন্ত উঠতে পারতেন, শূন্যে অবিলম্ব ভাবে নাচতেও পারতেন। অনেক সময় ধোয়ার মতো তার শরীর অদৃশ্য হয়ে গেছে, দেখে গেছে শুধু ছোট্ট একটি বিন্দু। কারো দেওয়া জানা দিয়েও তিনি অনায়াসে নিষ্ক্রান্ত হয়ে গেছেন। চোখের সামনে এসব ভৌতিক কাণ্ড কারখানা দেখে সমবেত দর্শক ভয়ে বিস্ময় পাক রুদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ বাদে আবার অবশ্য সশরীরে ড্যানিয়েল হোম ফিরে এসেছেন, বসেছেন সাধারণ মানুষের মতো সামনে চেয়ারে। সারা পৃথিবী তার এই জাদুবিদ্যার ক্ষমতাকে অবাক হয়ে গিয়েছিল। বিশ্ববিখ্যাত রাসায়নবিদ উইলিয়াম প্রোফাসের ভাষাতে যখন আমি ড্যানিয়েল হোমকে দেখেছিলাম, আমার সমস্ত চেতনা হারিয়ে গিয়েছিল। কেননা বিজ্ঞানের দিক থেকে এসব ঘটনা ঘটা কোনো মতেই সম্ভবপর নয়। হোমের কার্যপ্রণালীর মধ্যে প্রতারণা বা ম্যাজিকের কোনো চিহ্ন নেই। একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানীর এই স্বীকৃতি হোম সম্পর্কে আমাদের মনোযোগ আরো বেশি মাত্রায় আকৃষ্ট করেছে। এরপর শুরু হলো ড্যানিয়েল হোমের বিশ্ব পরিক্রমা। তিনি প্রথমেই গেলেন উইলম্যান্টিকে। এখানে তিনি হাইডেনের সাথে বেশ কিছুক্ষণ ছিলেন এবং বেশ কিছুদিন তার সাথে কাটান। তারপর নিউ ইয়র্ক ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর জর্জ বুশের সাথে তার দেখা হয়েছিল। জর্জ বুশ সেই সময় অতি প্রাকৃতিক ঘটনা সম্পর্কে সুনিবিড় গবেষণা করছিলেন। তিনি যেখানে বক্তৃতা দিতেন সেখানে হোমকে সঙ্গে নিয়ে যেতেন। দর্শকেরা হোমের অতি মানবিক কার্যকলাপে বিমুগ্ধ হয়ে উঠতেন। ডক্টর বুশের থেকে হোমই তাদের কাছে অধিকতর জনপ্রিয় হয়ে উঠেছিলেন। যখন ক্রমে হোমের জনপ্রিয়তা আরো বেশি বাড়ছে, তখন ইউরোপ থেকে একদল বুদ্ধিজীবী এলেন তাকে নানাভাবে পরীক্ষা করতে। এই দলে ছিলেন ক্লেনবার্ট, উইলস, উইলিয়াম এডওয়ার্ড নামে বিখ্যাত পণ্ডিত সব ব্যক্তিরা। তারা হোমের প্রদর্শন দেখে অতিভূত হয়ে যান। এমনকি কবি ব্রান্ট হোমের অতি মানবিক কার্যকলাপ দেখে মন্তব্য করেছিলেন, ইনি হলেন সকালের প্রথম সোনালী আলোর রেখা। এই প্রতিনিধি দল হোম সম্পর্কে একটি প্রশস্তি পত্র রচনা করে এবং সকলেই তাতে সই দিতে বাধ্য হয়েছিলেন। তারা লিখেছিলেন, আমরা একটি বিশাল টেবিলের চারদিকে বসেছিলাম, হঠাৎ দেখলাম টেবিলটির উপরে উঠতে শুরু করেছে এবং শূন্যের মধ্যে সেটি নিত্যরত অবস্থায় আছে। যে চেয়ারে আমরা বসেছিলাম সেগুলো আমাদের নিয়ে ধীরে ধীরে আকাশের দিকে উঠতে শুরু করলো। যখন উইলস টেবিলটাকে শান্ত করার চেষ্টা করেছিলেন, তখন মনে হলো কোনো অদৃশ্য শক্তি যেন বারবার তাকে ঠেলে সরিয়ে দিতে চাইছে। একটু পরেই
তিনি নিজেকে টেবিলের উপর দেখতে পেলেন। কবি ব্রান্ট লিখেছিলেন, বেশ বুঝতে পারলাম ঘরের মধ্যে ভূমিকম্পন শুরু হয়ে গেছে। মাটি কাঁপছে, দেওয়াল দুলছে, যেমন এই মুহূর্তে একটি প্রলয় ঘটে যাবে। ঘরটি ভরে গেছে উজ্জ্বল আলোক শিখাতে, অথচ বাইরে এখনো অত আলো নেই। আমাদের কারো দৃষ্টি বিভ্রান্তি ঘটেনি, মনোবিকলের প্রশ্নই ওঠে না। আমরা সকলেই সুস্থ, স্বাভাবিক, চেতন, সমৃদ্ধ মানুষ। হোম এবার এলেন নিউ ইয়র্কে। এই শহরের বুদ্ধিজীবীরা তাকে সাদরে আমন্ত্রণ জানালেন। এদের মধ্যে ছিলেন ডক্টর জন গ্রে নামে একজন বিশিষ্ট হোমিওপ্যাথ চিকিৎসক, বিচারক জন এডমন্ড এবং পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয় রসায়নের অধ্যাপক রবার্ট হার্লে। তারা হোমের সাথে পরিচিত হয়ে হোমের অতিমানবিক কার্যকলাপ দর্শনে অত্যন্ত আনন্দিত হলেন। তারা সকলে একসঙ্গে লিখেছেন, আমরা নিজের চোখে অতিমানবিক শক্তির খেলা দেখলাম। মনে হলো আপনি যেন একটি বিদ্যুৎ শিখা জ্বালিয়ে দিয়েছেন। আমরা দেখতে লাগলাম যে আপনার আঙ্গুলের কোণা থেকে নীল বিদ্যুৎ উদ্ভাসিত হচ্ছে এবং এমন ভাবে সমস্ত বিশ্ববাসীকে আপনি স্তম্ভিত করে দিয়েছেন। 1852 সালের 8ই আগস্ট হোম একটি প্রদর্শন দেখে এক সংবাদপত্রের সম্পাদক এলবু লিখলেন, হোমের চারদিকে একটি আশ্চর্য অলৌকিক নীল আলোর দীপ্তি আমরা দেখতে পেলাম। হোম ধীরে ধীরে আকাশের দিকে উড়ে গেলেন। তারপর পা মাটি থেকে 2-3 ফুট উঁচুতে ছিল। মনে হচ্ছিল যেন একটি গ্যাস বেলুনের মতো উড়ে চলেছেন। একটু বাদে ছাদে গিয়ে তার মাথাটি বেঁকে গেল। এরপর তিনি আস্তে আস্তে নিচে নেমে এলেন। তার পা মেঝেতে পড়ল। তখন উপর থেকে তার দেহের উপর পুষ্প বৃষ্টি হলো। কয়েকটা ফুল এসে ছিটকে পড়লো আমাদের মাথায় এবং ঘাড়ে। ওই ভদ্রলোক আরো লিখেছেন, এটি একটি আশ্চর্য নৈসর্গিক অভিজ্ঞতা। সমস্ত ঘর পরিপূর্ণ হয়েছিল লক্ষ লক্ষ নক্ষত্রের আলোক শিখাতে। সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছিল। আমরা সবাই টেবিলের এক ধারে বসেছিলাম। এই ঘরটির মধ্যে ছিল একটি বিরাট আকৃতির ঘন্টা। হঠাৎ ঘন্টাটি সজোরে বাজতে শুরু করে। একটু বাদেই একটি অদৃশ্য হাত ছুটে এসে ঘন্টাটিকে বের করে নিয়ে যায়। তারপর সেই অদৃশ্য হাত ঘন্টাটিকে টেবিলের উপর বসিয়ে দেয়। এই অদৃশ্য হাত আমাদের সকলের সাথে কর্মদ্বন্দ্ব করেছিল। আমি বেশ মনে করতে পারছি যে হাতটা ছিল অত্যন্ত ঠান্ডা। তারপরেই আমরা এই অদৃশ্য হাতটিকে হাওয়ায় মিলিয়ে যেতে দেখেছিলাম। হোমের আরেকটি প্রদর্শন সম্পর্কে বলা আছে, এটি ছিল রবিবারের সকালবেলা, চারদিক সূর্যের আলোতে উদ্ভাসিত। হঠাৎ ঘরের মধ্যে সামুদ্রিক ঝড় দেখা দিল। মনে হলো আমরা যেন সমুদ্রের প্রবল জলস্পর্শে প্রাণ হারাতে বসেছি। ড্যানিয়েলের নামে এক দর্শক বর্ণমালার অক্ষরগুলো চিৎকার করে উচ্চারণ করতে শুরু করলো। তারপর হোম জানালেন যে তার এক বন্ধু সমুদ্রে ডুবে মারা গেছেন। তার আত্মা এই মাত্র আমার সাথে সাক্ষাৎ করতে এসেছেন। পরে জানা গিয়েছিল হোমের আশঙ্কা বা অনুমান সত্যি। ধীরে ধীরে হোমের লক্ষ লক্ষ স্তাবক জুটে গেল। তাকে বিশ্বের সেরা ম্যাজিশিয়ানের আখ্যা দিলেন। তিনি বললেন যে সাধারণ ম্যাজিশিয়ানের নানা যন্ত্রপাতি সাহায্যে মানুষকে বোকা বানায়, হোম তার নিজস্ব ঐশ্বরিক শক্তির সাহায্যে মানুষকে একেবারে বিভ্রান্ত এবং বিমোহিত করে দেন। মার্কিন যুক্তরাষ্ট্রের থাকার সময় হোম অসুস্থ হয়ে পড়লেন।
তাকে চিকিৎসা করেন ডক্টর গিউরন এবং ডক্টর পুরি। এটি ছিল 1853 সাল। হোম কিন্তু নিজের অসুস্থতা সম্পর্কে বিন্দু মাত্র চিন্তিত ছিলেন না। তখন তিনি একটির পর একটি প্রদর্শন চালিয়ে যাচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের অসংখ্য গুণমুগ্ধ মানুষকে ফেলে রেখে তিনি অবশ্যই ইংল্যান্ডে এসে পৌঁছলেন। এখানে তার জনপ্রিয়তা অনেকখানি বেড়ে গেছে। মর্নিং অ্যাডভাইস নামক পত্রিকা ডক্টর উইলকিনসন লিখলেন, আমি আমার কন্যাকে সঙ্গে নিয়ে হোমের অলৌকিক কার্যকলাপ প্রত্যক্ষ করলাম। টেবিলটা আপনা থেকেই শুনে উঠে গেল, তারপর তার সিলিংয়ের কাছে গিয়ে আটকে গেল। বেল সশব্দে বেজে উঠল। ঘরের কোণে যে পিয়ানো অ্যাকর্ডিয়নটি ছিল সেটিতেও সুমিষ্ট বাজনার শব্দ শুনতে পেলাম। এসব ঘটনা চোখের সামনে ঘটতে দেখে আমার কন্যা তো একেবারে অবাক হয়ে গেছে। হঠাৎ অদৃশ্য শরীর সুমিষ্ট স্বরে গান গাইতে লাগলো। হোম আবার বিশ্ব পরিক্রমণের কথা চিন্তা করলেন। তিনি প্রথমে গেলেন ফ্লোরেন্স, সেখান থেকে আবার ইংল্যান্ড হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র। যেখানে তিনি গিয়েছিলেন সেখানেই মানুষ তার অসামান্য জনপ্রিয়তা আরো বেশি আকাশচুম্বী করে দিয়েছিল। কিন্তু কোথাও বিরুদ্ধবাদী লোকেরা সংগোপনে তার হত্যার ষড়যন্ত্র আটে। বিশেষ করে ফ্লোরেন্স এই ঘটনাটি ঘটেছিল। এবার হোমের ধারাবাহিক উন্নতিতে ভাটা পড়তে শুরু করে। মনে হয় যে অলৌকিক আত্মা বা শক্তির উপর ভর করে তিনি এতদিন তার এই অমানবিক কাজকর্ম চালিয়ে গেছেন। সেই আত্মা বোধ হয় এবার তার প্রতি বিমুখ হচ্ছে। 1857 সালে 10 ফেব্রুয়ারি হোমের মনে হলো এক অদৃশ্য হাত এবার তাকে বারবার আঘাত করছে। তার মানে তিনি আবার তার পুরনো ক্ষমতা ফিরে পেতে চলেছেন। ওই বছরের 13 ফেব্রুয়ারি তিনি তৃতীয় নেপোলিয়ন এবং মহারানী ইউজেনের সামনে তার ঐশ্বরিক ক্ষমতা দেখিয়েছিলেন। রাজকীয় প্রাসাদে নানা ধরনের রাজগুপি ঘটনা ঘটতে লাগলো। হঠাৎ সেখানে দেখা দিল এক ঝাঁক উড়ন্ত পায়রা। বেজে উঠল রণবাদ্য। ঘরে ভরে উঠল রক্ত গোলাপের পাপড়িতে। মহারানীর মনে হলো কারা যেন তার পোশাক ধরে আকর্ষণ করছে। তিনি ভয় আতঙ্কে চিৎকার করলেন। হোম বললেন, আপনি দয়া করে টেবিলের থেকে হাতটা সরান, তাহলে আর ভয় এসে গ্রাস করবেন আপনাকে। যে মুহূর্তে রানী টেবিল থেকে হাতটা সরিয়ে নিলেন, সঙ্গে সঙ্গে সমস্ত ভয় দূর হয়ে গেল। হোম সম্রাটের সামনে আরো একটি আশ্চর্য প্রদর্শন করেছিলেন। ঘরটি পরিপূর্ণ হয়ে গেল বিষাক্ত ধোঁয়াতে। একমাত্র তা পরিণত হলো একটি বালকের মুখাবহে। হোমের হাত এখন আর হাত নেই, তা পরিণত হয়েছে একটি সূক্ষ্ম তীরে। ঘরের মধ্যে দেখা গেল কাচের টুকরো পড়ে আছে। প্রত্যেকটি বস্তু ভীষণ ভাবে কাঁপতে শুরু করেছে। অ্যাকর্ডিয়নে বেজে উঠেছে সুমিষ্ট লোক সঙ্গীতের সুর। মহারানী যে সমস্ত সিল্কের রুমাল ছিল সেগুলো আপনা থেকে গীত বদ্ধ হতে শুরু করেছে। সিলভারের বাসনপত্রগুলি ছড়িয়ে পড়ছে চারদিকে। একেবারে শেষের দিকে ঘরের মধ্যে উঠতে উঠতে এলো একটি কাগজ, তাতে লেখা আছে নেপোলিয়ন। হোম গেলেন প্যারিস। এখানেও তাকে দারুণ ভাবে সম্বর্ধনা দেওয়া হয়ে গেল। তিনি গেলেন ফ্লোরেন্স, তারপর গেলেন ব্রাসেলস, রোম, রাশিয়া, অমস্ট্রডাম। রাশিয়াতে
অ্যালেক্স ব্রুন নামে একটি মিষ্টি মেয়ের সাথে তার পরিচয় ঘটে। একেই তিনি 1858 সালের আগস্ট মাসে বিয়ে করেছিলেন। স্ত্রীকে সঙ্গে নিয়ে আবার সারা পৃথিবী পরিভ্রমণে বেরোলেন। এমন ভাবে একটি অলৌকিক প্রদর্শন করে সে প্রভৃত অর্থের অধিকারী হয়েছিলেন। স্বামীর সাথে পৃথিবী ভ্রমণ করতে করতে তার স্ত্রী ক্লান্ত ও অসুস্থ হয়ে পড়লেন। 1862 সালের 3রা জুলাই দীর্ঘদিন রোগ ভোগের পর তার মৃত্যু হয়। হোম এবার একাকিত্বের যন্ত্রণাতে দগ্ধ হতে লাগলেন। তার মন ভেঙে গেছে। স্ত্রী ছাড়া একটি দিনও অতিবাহিত করতে পারছেন না। তিনি এবার স্থির করলেন যে আর অলৌকিক ঘটনা ঘটাবেন না। লিখতে বসলেন নিজস্ব আত্মজীবনী। শরীর ক্রমশ খারাপ হয়ে আসছে। 1886 সালের 21 জুলাই তার মৃত্যু হলো। আজও হোমের জীবন একটি জীবন্ত ধাঁধার মতো আমাদের কাছে রয়ে গেছে। পৃথিবীর বুকে এখনো এমন অনেক মানুষের কথা শুনতে পাওয়া যায় যারা হোমের ঐশ্বরিক ক্ষমতা দ্বারা আচ্ছাদিত হয়ে আছেন। শেষ হচ্ছে আজকের নিবেদন, ড্যানিয়েল হোমের আশ্চর্য পৃথিবী। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিও এবং প্লিজ চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে দাও। গল্পের শেয়ার সময় সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দাও যাতে সবার আগে আমাদের গল্প তোমাদের কাছে পৌঁছয়। গল্প পাঠে আমি অভিষেক ছিলাম। নমস্কার।